আজকের এই সাহিত্য বিশ্লেষণে স্বাগতম। জন ড্রাইডেনের লেখা ১৬৬৮ সালের বিখ্যাত প্রবন্ধ অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েসি মূলত এটি নিয়েই আজ আমাদের আলোচনা। এটি দারুণ চমকপ্রদ একটি সক্রেটিক ডায়লগ, যেখানে গল্প বলার বা নাটক লেখার আসল নিয়মকানুনগুলো নিয়ে রীতিমতো এক বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বা আদর্শিক সংঘাত তুলে ধরা হয়েছে। আমাদের আজকের এই আলোচনার পুরো পথ চলাকে মূলত তিনটি বিতর্কের রাউন্ড এবং সবশেষে একটি স্মরণীয় সাহিত্যিক রায়ের মাধ্যমে সাজানো হয়েছে। ধাপে ধাপে আসবে সপ্তদশ শতাব্দীর সে প্রেক্ষাপট, প্রাচীন বনাম আধুনিকের লড়াই, ফরাসি বনাম ইংরেজি নাটকের তুলনামূলক আলোচনা, ছন্দের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক এবং সবশেষে নিয়ান্ডারের সেই বিখ্যাত রায়। পুরো ব্যাপারটা একটু কল্পনায় এঁকে নেওয়া যাক। সালটি ১৬৬৮। টেমস নদীর বুকে সমারসেট স্টেয়ার্সের দিকে ধীরগতিতে ভেসে চলেছে একটি নৌকা, আর সেই নৌকায় বসে আছেন ৪ জন বন্ধু। আড্ডের মেজাজে থাকলেও তারা অত্যন্ত আবেগ আর যুক্তির সাথে তর্ক করছেন একটি নিখুঁত নাটক আসলে কেমন হওয়া উচিত সেই বিষয়টা নিয়ে। এই নৌকার ৪ জন যোদ্ধার সাথে একটু পরিচিত হওয়া যাক। ইউজিনিয়াস সমর্থন করছেন আধুনিকদের, ক্রাইটেস লড়ছেন প্রাচীনদের পক্ষে, লিসিডিয়াসের অবস্থান ফরাসি নিয়মকানুনের পক্ষে, আর নিয়ান্ডার, যিনি মূলত স্বয়ং লেখক ড্রাইডেনেরই প্রতিনিধিত্ব করছেন। মজার ব্যাপার হলো, অনেক পরে বিখ্যাত পণ্ডিত এডওয়ার্ড ম্যালন এদের এই আসল পরিচয়গুলো উন্মোচন করেছিলেন। প্রথম রাউন্ডের ঘণ্টা বাজার ঠিক আগে নিও ক্লাসিক্যাল তত্ত্ব ব্যাপারটা একটু ঝালিয়ে নেওয়া যাক, কারণ এই তথ্যের ওপর ভিত্তি করেই পুরো বিতর্কটি দাঁড়িয়ে আছে। সহজ কথায় এই তথ্যে ধ্রুপদী নাটককে মানব সত্যতার চূড়ান্ত আয়না হিসেবে দেখা হয়, যে আয়নায় মানুষের জীবন আর প্রকৃতি একদম নিখুঁতভাবে ফুটে ওঠে। চলুন তাহলে সরাসরি প্রথম রাউন্ডে ঢোকা যাক। প্রাচীন বনাম আধুনিক। প্রাচীন ঐতিহ্যের প্রতি অটুট ভক্তি আর বর্তমান সময়ের নতুনত্বের মধ্যে এই প্রথম সংঘাতটি আসলেই বেশ আকর্ষণীয়। শুরুতেই ক্রাইটিস একেবারে প্রাচীনদের পক্ষে জোরালো অবস্থান নিয়ে বিতর্কের মাঠ গরম করে তোলেন। তার মতে আধুনিক লেখকরা আসলে নতুন কিছুই তৈরি করছেন না, তারা শুধু প্রাচীনদের অন্ধ অনুকরণ করে যাচ্ছেন। কিন্তু ইউজিনিয়াসও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, হ্যাঁ, আধুনিকরা প্রাচীনদের নিয়মগুলোকে গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তারা সেগুলোকে আরও অনেক উন্নত এবং নিখুঁত করে তুলেছে। ক্রাইটিসের এই যুক্তির সবচেয়ে বড় হাতিয়ার হল অ্যারিস্টটল এবং হরেস কর্তৃক প্রতিষ্ঠিত বিখ্যাত 3 ইউনিটিস বা 3টি ঐক্য। তার দাবি, আধুনিকরা এই ঐক্যগুলো মানতে পুরোপুরি ব্যর্থ। গল্প বলার এই কঠোর নিয়মগুলো আসলে কি? এগুলো হল সময়ের ঐক্য, স্থানের ঐক্য এবং কাজের ঐক্য। ক্রাইটিস খুব কড়াভাবে ইংরাজি নাটকের সমালোচনা করে বুঝিয়ে দেন যে এই নিয়মগুলো কিভাবে ভাঙা হচ্ছে। একটি নাটক যেখানে মাত্র একদিনের কাহিনী, একটি নির্দিষ্ট জায়গা এবং একটি পূর্ণাঙ্গ কাজের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, সেখানে ইংরাজি নাটকগুলো কয়েক বছর ধরে চলতে থাকে, এক দেশ থেকে আরেক দেশে লাফিয়ে বেড়ায় আর অনেকগুলো জটিল সাবপ্লট বা উপকাহিনীর জালে জড়িয়ে পড়ে। এবার আসা যাক দ্বিতীয় রাউন্ডে, ফরাসি বনাম ইংরেজি। এই পর্যায়ে এসে বিতর্কের মোড় হঠাৎ করেই যুগ থেকে ঘুরে গিয়ে জাতিতে গিয়ে ঠেকে। শুরু হয় দুই দেশের নাটকের মধ্যে এক তীব্র আদর্শিক লড়াই। লিসিডিয়াস এই রাউন্ডে ইংরাজি থিয়েটারের উপর রীতিমতো বোমা ফাটান। তিনি ইংরেজি ট্র্যাজিক কমেডি বা মিশ্র ঘরানার নাটকগুলোর এমন ছাছাছোলা সমালোচনা করেন যা তখনকার দিনের প্রেক্ষাপটে অত্যন্ত আক্রমণাত্মক ছিল। তার ভাষায় এমন অদ্ভুত নাটক পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। লিসিডিয়াস একদম পয়েন্ট ধরে ধরে বোঝান কেন ফরাসিরা, বিশেষ করে কর্নেলের মতো ফরাসি নাট্যকাররা শ্রেষ্ঠ। প্রথমত, তারা অত্যন্ত দক্ষতার সাথে কাহিনী পরিচালনা করে। দ্বিতীয়ত, তারা একটিমাত্র একক চরিত্রের উপর ফোকাস রাখে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, তারা মঞ্চে মৃত্যুর মতো বীভৎস দৃশ্য সরাসরি না দেখিয়ে বরং অত্যন্ত মার্জিতভাবে দর্শকদের সামনে শুধু বর্ণনা করে যায়। এবার ইংরেজি নাটকের ঢাল হয়ে সামনে এগিয়ে আসেন নিয়ান্ডার। তিনি চমৎকার একটি যুক্তি দেন। ফরাসি কবিতা হয়তো একটি নিখুঁত ভাস্কর্যের মতো সুন্দর হতে পারে, কিন্তু ভাস্কর্য তো আর প্রাণবন্ত নয়। অন্যদিকে ইংরেজি নাট্যকাররা হয়তো সব নিয়ম মানেন না, কিন্তু তারা প্রকৃতির একটি অত্যন্ত জীবন্ত এবং প্রাণবন্ত অনুকরণ তৈরি করতে পারেন, যা ফরাসিদের পক্ষে কিছুতেই সম্ভব নয়।
লিসেডিয়াস যেটাকে অদ্ভুত ট্র্যাজিক কমেডি বলেছিলেন, নিয়েন্ডার অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেটির পক্ষে সাফাই গান। তার মতে ট্র্যাজেডির মতো গভীর দুঃখের মাঝে হঠাৎ হাসির এই মিশ্রণ দর্শকদের জন্য একটি চরম স্বস্তির জায়গা তৈরি করে। বিপরীতমুখী এই বৈচিত্র্য আসলে একটি ইমোশনকে আরেকটির মাধ্যমে আরও দারুণভাবে ফুটিয়ে তোলে। কঠোর ঐক্যগুলো ভাঙার ব্যাপারেও নিয়ান্ডারের পূর্ণ সমর্থন ছিল, কারণ তিনি বিশ্বাস করতেন ইংরেজি নাটকগুলো সাসপেনশন অফ ডিসবিলিফ বা দর্শকদের সাময়িক অবিশ্বাসের স্থগিতীকরণের ওপর ভর করে এমন সব চমৎকার বিনোদন আর চমক উপহার দেয় যা দর্শকদের একঘেয়েমি থেকে মুক্তি দিয়ে অনেক বেশি আনন্দ দেয়। নৌকাটি নদীর স্রোতে ভাসতে ভাসতে আলোচনা এবার একটি অত্যন্ত নির্দিষ্ট এবং টেকনিক্যাল প্রশ্নের দিকে মোড় নেয়। একটি গম্ভীর ট্র্যাজেডিতে কি আসলেই ছন্দের কোনো জায়গা আছে? এই প্রশ্নটি নৌকার ওই 4 বন্ধুকে গভীরভাবে বিভক্ত করে ফেলেছিল। আর এভাবেই শুরু হয় তৃতীয় রাউন্ড, ছন্দের লড়াই। এটি মূলত সংলাপে নিজস্ব মেকানিক্স বা কৌশল নিয়ে খুবই তীক্ষ্ণ একটি তর্ক। ক্রাইটিসের যুক্তি ছিল খুব সোজা। বাস্তব জীবনে মানুষ কি কখনো আগে থেকে প্রস্তুতি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ছন্দে কথা বলে? নিশ্চয়ই না। তাই গম্ভীর নাটকের জন্য ছন্দ একেবারেই বেমানান। এটি কেবল কমেডির জন্যই ঠিক আছে। কিন্তু নিয়ান্ডারের পাল্টা জবাবে এক হাত নেন। তিনি বলেন, ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ তো আদতে গদ্য ছাড়া আর কিছুই নয়। রান অন লাইনের মাধ্যমে ছন্দকেও অত্যন্ত স্বাভাবিক রূপ দেয়া যায়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল নিয়ান্ডারের আবেগপূর্ণ যুক্তি। তিনি বোঝাতে চাইলেন ছন্দ আসলে কোনো বাধা নয়, বরং এটি একজন কবির কল্পনার মাত্রাহীন উড়ানকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর এর মাধ্যমেই কবিতার মূল উদ্দেশ্যটি পূরণ হয়, যা হল দর্শক বা শ্রোতাকে আনন্দ দেওয়া। এত সব যুক্তিতর্কের পর চলুন এবার পঞ্চম এবং শেষ অংশে যাওয়া যাক, নিয়ান্ডারের চূড়ান্ত সাহিত্যিক রায়। বিশেষ করে ইংরেজি নাট্যকারদের শ্রেষ্ঠত্বের বিষয়ে পুরো আলোচনাটি কিভাবে একটি চূড়ান্ত উপসংহারের দিকে এগিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়। পুরো প্রবন্ধের সবচেয়ে আইকনিক লাইনটি উঠে আসে ঠিক এই পর্যায়ে। নিয়ান্ডার বলেন, আমি তাকে অর্থাৎ জনসনকে শ্রদ্ধা করি, কিন্তু আমি শেক্সপিয়ারকে ভালোবাসি। তিনি প্রাচীন নিয়মকানুনের প্রতি বেন জনসনের কঠোর আনুগত্যকে স্বীকৃতি দিয়েছেন ঠিকই, কিন্তু তার মনের আসল জায়গাটি দখল করে নিয়েছিল শেক্সপিয়ারের নিয়ম ভাঙার সেই অসাধারণ অকৃত্রিম প্রতিভাব। ইংরেজি নাট্য ঐতিহ্যের প্রতিরক্ষায় নিয়ান্ডার শেক্সপিয়ারের তুলনাহীন প্রতিভার সম্পর্কে এমন একটি অকাট্য মন্তব্য করেন, যাকে আজকের দিনের ভাষায় একেবারে মাইক ড্রপ বলা চলে। তিনি বলেন, আধুনিক এবং সম্ভবত প্রাচীন সব কবিদের মধ্যেও শেক্সপিয়ারই হলেন সেই ব্যক্তি যার আত্মা ছিল সবচেয়ে বিশাল এবং সর্বব্যাপী। তৎকালীন সাহিত্য সমালোচনার এই গভীর বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনার পর একসময় সমারসেট স্ট্রিটসে গোধূলি নেমে আসে। আলো ফুরিয়ে আসার সাথে সাথে 4 বিতার্কিক যার যার পথে বিদায় নেন। তাদের এই বিতর্কে কোনো নির্দিষ্ট বিজয়ী ছিল না ঠিকই, কিন্তু তারা ভবিষ্যৎ সাহিত্য সমালোচনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী ভিত্তি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন। সপ্তদশ শতাব্দীর এই অসাধারণ বিতর্কটি আজকের দিনেও একটি চমৎকার প্রশ্ন রেখে যায়। আজ যেসব বিশাল বাজেটের ব্লকবাস্টার গল্প তৈরি হয়, সেগুলো কি আজও গোপনে প্রাচীনকালের সেই ঐক্যগুলোর ওপরই নির্ভর করে, নাকি ট্র্যাজিক কমেডির যে স্বাধীন রূপটি ইংরেজরা তৈরি করেছিল সেটি চিরতরে এই বিতর্কে জয়ী হয়েছে? বিষয়টি সত্যি গভীরভাবে ভাবনার দাবি রাখে। আজকের এই আলোচনাটি উপভোগ করার জন্য অসংখ্য